পশ্চিমপাড়া নদীর ধারে নতুন চড়া তৈরি হয়েছে, আর সেই চড়া তৈরি হওয়ার পর থেকেই গ্রামের মধ্যে ঘটে চলেছে একটার পর একটা ঘটনা। আরে আমি এখানে এলাম কি করে? আমি তো গরুর গাড়িতে ছিলাম। কোথায় গেল গরুর গাড়িটা? আমার জিনিসপত্রগুলো কোথায়? আমি এখানে কি করে এলাম? বাবা, এখান থেকে পালিয়ে যাই। দেখো, নদীর পাড় ভাঙে পড়ে। আমাদের বাবাদের আমলে এইখানেই শ্মশান ছিল। তারপরে নদী তার স্রোতের ফলে সেই শ্মশান ভেঙে দেয়। আবার এতগুলো বছর ধরে চড়া তৈরি হয়েছে, তাহলে আমরা কেন অত দূরের শ্মশানে যাব? আবারও এখানে আমাদের গ্রামের শ্মশান করলেই তো হয়। তোমরা কি বলো? গ্রামের লোকেরা মোড়লের কথায় রাজি হয়। তারপর থেকেই গ্রামের কেউ মারা গেলে এই শ্মশানেই পোড়ানো হয়। মাঘ মাসের শীত বেশ ভালোই পড়েছে। একদিকে নিম্নচাপের একটা গতিও দেখা যাচ্ছে। আকাশের পশ্চিম দিকে ভালো মেঘ আছে। সেই দিন পাড়ার এক কোণের বাড়িতে মেথরের বউ খুব ঠান্ডায় বিনা চিকিৎসায় মারা গেল। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় মোড়লের ছেলে। দাদু, তুমি একদম চিন্তা করো না, আমি কয়েকজনকে নিয়ে আসছি এখনই। আমি মেথর বাবা, আমাকে ছুলে তোদের যাতে যাবে, তাই তো কেউ আসেনি। আমার বউকে আমি একা কি করে শ্মশানে নিয়ে যাব কি জানি। রতন এই কথা শুনে তার বাবার কাছে যায়। গ্রামের মধ্যে অনেক দিন থেকেই জাতপাতের একটা ব্যাপার চলে আসছে। বাবা, এটা কি ঠিক হচ্ছে? এখনকার দিনে কেউ কি আর জাতপাত মানে? কেন, কি হয়েছে? গ্রামের মেথর দাদুর বউ মারা গেছে। দাদুকে তুমি ওই শ্মশানে তার বউকে পোড়াতে বারণ করেছো। তারপর কেউ ওনাকে সাহায্য করতে যাচ্ছে না। তুমি যদি একবার আদেশ দিতে, তাহলে সবাই মিলে ওনাকে সাহায্য করতো। ওই বয়স্ক মানুষটা একা কি করবে বলো তো? আহা, এত বেশি কথা বলো না। আমি যেটা বলছি সেটাই শোনো। এই কাজটা ওনাকে একাই করতে হবে। ওনাকে যদি কেউ স্পর্শ করে, তাহলে যে স্পর্শ করবে তার জাত যাবে। এটা আমার ঠাকুরদার আমল থেকে হয়ে আসছে। বাবা, তখন বিষয়টা আলাদা ছিল। মেথরদের কয়েকজন ওখানে থাকতো। এখন একমাত্র তো দাদুর পরিবারটাই আছে। না, আমাকে যেতেই হবে। ওনাকে আমি সাহায্য করবই। তুমি আমার সন্তান হয়ে যদি আমার কথা না মানো, তাহলে গ্রামের লোক আমার কথা কেন মানবে? না, একদম না। ওনাকে যদি ওনার স্ত্রীকে পোড়াতেই হয়, তাহলে দূরের শ্মশানে নিয়ে যাক। রতন এদিকে জমিদার বাবুর সাথে তর্কাতর্কি করে। ওইদিকে দাদু ততক্ষণে বুঝতে পেরে গেছে যা করার ওনাকেই করতে হবে। উনি মৃতদেহটা গরুর গাড়িতে রেখে গরুর গাড়িতে করে চলতে শুরু করে। যাতে চাবে আর যাতে চাবে, এই চলছে গ্রামে। দাদুর ঘরে গেলাম, কেউ তো নেই। দাদু কি তাহলে একা একাই শ্মশানের দিকে গেল? হঠাৎ করেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। একই মাঘের কনকনে শীত, তার উপরে আবার বৃষ্টি। রতন শ্মশানের কাছে গিয়ে কাউকে দেখতে না পেয়ে বাড়িতে ফিরে আসে। গ্রামের শেষ প্রান্তে মেথরের বাড়ি থাকায় কেউ আর তার খোঁজ রাখেনি। এই রামু, রামু, এই যা তো মেথরকে ডেকে নিয়ে আয়। বাথরুমের চেম্বারটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ বাবু, এখনই যাচ্ছি। রামু ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর রামু আবার ফিরে আসে। বাবু, এই মেথরের কোনো দেখা পেলাম না। ঘর দৌড় আলগা হয়ে পড়ে আছে। কোথায় গেল রে লোকটা? দেখ, হয়তো কোথাও মদ খেয়ে পড়ে আছে। জমিদার বাবুর ছেলে রতন দুদিনের জন্য শহরে গেছিল। সেদিন রাতে গ্রামে ফিরছে। বাস থেকে নেমে দাঁড়িয়ে আছে। অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। গরুর গাড়ি কোথায়? আজ কিন্তু একটাও গরুর গাড়ি নেই। না, হেঁটে মনে হয় যেতে হবে।
হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা চেনা আওয়াজ পেয়ে পিছন ঘুরে তাকাই। আরে রতন দাদা বাবু যে বাড়ি যাচ্ছেন? যাক বাবা, দাদু তুমি চলে এসেছো। চলো চলো, আমাকে বাড়ি অবধি পৌঁছে দেবে, চলো। কেন দাদা বাবু, আমার গাড়িতে উঠলে জাত যাবে না? জাত চলে যাবে কিন্তু। রতন খেয়াল করে না মেথর দাদুর চোখটা হঠাৎ করে জ্বলেও দপ করে নিভে গেল। এক অদ্ভুত ঠোঁটের কোণে হিংস্র হাসি। কি যে বলো দাদু, তুমিও না। আমি ওইসব অত মানি না গো। আর সেদিন তো আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম, তোমাকে দেখতে পাইনি। ভাবলাম শ্মশানে গেছো। শ্মশানেও গেছিলাম, কিন্তু কোথাও তো কাউকে দেখতে পেলাম না। তুমি কি ওই দূরের শ্মশানে গিয়েছিলে? রতনের কথার উত্তরে কিছুই বলল না মেথর দাদু। চুপচাপ গাড়ি চালিয়ে যেতে থাকলো। জমিদার বাবুর বাড়ির কিছুটা দূরে এসে গাড়িটা থেমে গেল। চলে যাও দাদা বাবু, নয়তো আমার গাড়ি থেকে নেমেছো দেখতে পেলে খুব বিপদ হবে। কবে যে এই জাতপাতের ব্যাপারটা মিটবে কি জানি। তুমি কিছু চিন্তা করো না। রতন আপন মনে কথা বলতে বলতে এগিয়ে গিয়ে হঠাৎ তার মনে হলো দাদুকে তো টাকাটাই দেওয়া হয়নি। তাই পেছনে ফিরে দাদুকে টাকা দিতে গিয়ে দেখে দাদু নেই। এত বড় গরুর গাড়িটা কোথাও যেন উধাও হয়ে গেছে। কোনো শব্দ হলো না, যেন বাতাসে মিলিয়ে গেল। আরে দাদু কোথায় গেল? আচ্ছা থাক, পরেই নয় দেব। রতন নিজের ঘরে ঢুকে পড়ে। পরের দিন সকালবেলা রতন দাদুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বয়স্ক মানুষ, টাকাটা পেলে ওনার সুবিধেই হবে। সেদিন কি জানি কত কষ্ট করে একা একা সমস্ত কাজ সামলেছেন। রতন হাঁটতে হাঁটতে মেথর দাদুর বাড়ির দিকে যায়। বাড়িতে কাউকেই দেখতে পায় না। কপাট খোলা। দাদু, ও দাদু, বাড়িতে আছো? ও দাদু। কিছুক্ষণ ডাকাডাকি করে রতন বাড়ি চলে আসে। এই এত সকালে কোথায় গেছিলি? মেথর দাদুর বাড়ি। কি বলছিস? দুদিন থেকে তাকে কেউ তো গ্রামে দেখতে পাচ্ছে না। আর তাছাড়াও তুই এত মেথর দাদু কেন করিস বলতো? বড়দের সম্মান দিতে হয়, এটা শিখেই বড় হয়েছি। আর তাছাড়া আমি কালকে মেথর দাদুর। রতন কিছু বলতে গিয়েও আর বলল না, কারণ জানে এইটা জানার পর তার বাবা ঠিক কি করবে। হয়তো মেথর দাদুকেই বকাবকি করবে। কি বললে? দাদুকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আরে না, পাওয়া যাচ্ছে না কেন? কি হয়েছে তোর? সেই দিন রাতের বেলায় গ্রামের দুই ফুল ব্যবসায়ী 3টের সময় গাড়ি ধরবে বলে ফুলের ছুরি নিয়ে রাস্তা দিয়ে আসছিল। হঠাৎ শুনতে পায় পিছন দিক থেকে একটা গরুর গাড়ির আওয়াজ। এই এত ভোরবেলায় গরুর গাড়ি দেখতে পেয়ে বেশ ভালো লাগছে, কিন্তু কি বলিস? আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, আমাদের একটু পৌঁছে দাও। গরুর গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে সেই মেথর দাদু। নিজেকে কালো চাদরে এমনভাবে মুড়ে রেখেছে যাতে কেউ না চিনতে পারে। তোমাকে তো ঠিক চিনতে পারছি না, তুমি কে? আরে পলাশ, চিনে কি করবি? তাড়াতাড়ি ওঠ। এই ঠান্ডায় হাড় পর্যন্ত কেঁপে যাচ্ছে। গরুর গাড়ির ভেতরে বসে বেশ আরাম হবে। ঘুমোতে ঘুমোতে যাবো। ওঠ ওঠ ওঠ। উঠে পড়েন, উঠে ঘুমিয়ে নেন। আপনাদের আমি গন্তব্যস্থলে পৌঁছে দেব। দুজনে এক লাফে গাড়িতে উঠে পড়ে। গাড়ি চলতে থাকে। ঘুমিয়ে ঘুমিয়ে ঝিমোতে ঝিমোতে অনেক দূর পৌঁছে যায় পাঁচু আর পলাশ। তাদের যখন ঘুম ভাঙে, তারা দেখে গ্রামের ওই নতুন শ্মশানের ধারে বসে আছে। আরে ভাই, আমরা এই শ্মশানে নামলাম কি করে? আমরা তো গরুর গাড়িতে উঠেছিলাম, কিন্তু এখানে কি করে? গরুর গাড়ি থেকে আমরা নামলাম কখন? এদিকে রাতের বেলা এক অদ্ভুত কাণ্ড হতে থাকে। গরুর গাড়িতে করে একজন মানুষদের সাহায্য করতে আসে।
মানুষ যেখানে যাবে বলে উঠুক না কেন, তারা নিজেদেরকে ভোরবেলা ওই শ্মশানের ধারেই পায়। কয়েকদিন পর রাতের বেলা রতন বাড়ি ফিরছিল। দেখে মেথর দাদুর গরুর গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আরে দাদু, তোমার কি ব্যাপার বলো তো? সকালে তোমাকে গ্রামে কেউ দেখতে পায় না। আমার বাবা তোমাকে খুঁজছিল। আমিও কয়েকবার তোমাদের বাড়ি গিয়েও ফিরে এসেছি। তুমি থাকো কোথায় সারাটা দিন? গরুর গাড়ির চালকের আসনে বসে মেথর দাদু উত্তর দেয়, কোথায় আর যাব, শ্মশানেই যাই। তোমার কি শরীর খারাপ দাদু, এভাবে কথা বলছো? আবার আর কি হবে, ঠান্ডা লেগেছে। আর কি, চলো বাবু, তোমাকে পৌঁছে দিই। আমার আবার কেউ খোঁজ রাখে নাকি? রতন গরুর গাড়ির ভেতরে উঠে বসে আর পথের পরিশ্রমে ক্লান্ত হয়ে কিছুটা ঘুমিয়ে পড়ে। ঘুম যখন ভাঙে তখন দেখে গঙ্গার ধারে পড়ে আছে। জলের ছলাৎ ছলাৎ শব্দে তার ঘুমটা ভাঙে। আমি আমি এখানে কি করে? রতন কিছু না বুঝতে পেরে বাড়ি চলে আসে, কিন্তু সে বড়ই চিন্তিত ছিল এই ব্যাপারটা নিয়ে যে মেথর দাদু নদীর ধারে ফেলে রেখে তাকে চলে গেছিল কেন। বাবা, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো, শুনছি। আমি মেথর দাদুকে দেখেছি। তাকে গ্রামের কেউ দেখেনি কোথাও? কোথায় যে গেল মানুষটা? কপ্পুরের মতো উবে গেল নাকি? আর তুমি বলছো কিনা তাকে দেখেছো? এটা আবার সম্ভব? আমি তার গরুর গাড়িতে উঠেছি, কিন্তু তারপর আমি নিজেকে পেয়েছি ওই নদীর ধারে। এই কথা তুমি কাউকে বলো না, সবাই আমাদের এক ঘরে করে দেবে। ছি 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 ছি। রাখো তো তোমার জাতপাত, আমি যেটা বলছি সেটা শোনো। আমার মনে হয় কিছু একটা গন্ডগোল হচ্ছে। কি বললে? তুমি নিজেকে মধ্যরাতে নদীর ধারে পেয়েছো? গ্রামে অদ্ভুত সব কাণ্ড হচ্ছে। রাতে কেউ গরুর গাড়িতে উঠছে আর নিজেকে পাচ্ছে নদীর ধারে। কিছু চুরি ছিনতাই কিছুই হচ্ছে না। অদ্ভুত ব্যাপার তো। কিন্তু নিজেকে পাচ্ছে সেই নদীর ধারে শ্মশানে। এ আবার কি হচ্ছে? আমি হলপ করে বলতে পারি রাতের ওই গরুর গাড়িটাই মেথর দাদুর। কিন্তু মেথরকে দেখে কেউই তো চিনতে পারেনি। কিছু একটা রহস্য আছে। ওই যে শুনতে পারছিস? গরুর গাড়ির শব্দ। রাত 12টার সময় গরুর গাড়ি। আমাদের বাড়ির বাইরে কেন বলতো? এটা সেই মেথর দাদুর গাড়ি, কিন্তু রাত্রে ছাড়া দাদু বেরোয় না কেন? আরে আমার বাবা গাড়িটার দিকে কোথায় যাচ্ছে? বাবা দাঁড়াও। জমিদার বাবু গাড়িটার ওপরে উঠে বসে। রতনও এক লাফে বাড়ির বাইরে বেরিয়ে আসে। গরুর গাড়িটাকে লক্ষ্য করে দৌড়াতে থাকে। যতই ধরার চেষ্টা করে ততই যেন গরুর গাড়ির গতি আরো বেড়ে যায়। একসময় রতন দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে পড়ে। মেথর দাদু এত জোরে গাড়ি ছুটালো, বাবার কোনো বিপদ হবে না তো? হঠাৎ করে রতন চমকে ওঠে। তার পেছন দিক থেকে দুটো গরুর গাড়ি তার দিকে এগিয়ে আসছে। সামনে আসলে সে দেখে মেথর দাদুর গরুর গাড়ি। যাবে না বাবু, উঠে এসো। রতন কি করবে কিছু বুঝতে না পেরে গরুর গাড়িতে উঠে পড়ে। তারপর মেথর দাদুকে জিজ্ঞেস করে, কি হয়েছে দাদু? তুমি আর গরুর গাড়ি রাতেই দেখা যায়, দিনের বেলায় তোমাদের দেখা যায় না কেন? কারণ রাতের অন্ধকারেই অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। এসব কি বলছো দাদু? আর বাবা তুমি কোথায় যাচ্ছ? দাদুর গাড়িতে করে? ঠিকই বলেছি। সেই দিন আমি একা আমার বউকে পোড়াবো বলে শ্মশানের উদ্দেশ্যে গরুর গাড়িতে করে রওনা হই। রাস্তায় রাতের বেলা বৃষ্টি হতে শুরু করে। ভিজে যাচ্ছিলাম, আমি আর আমার মরা বউ পুরো ভিজে যাচ্ছিলাম। আমি ভাবলাম এই রাতের অন্ধকারে যদি আমাদের শ্মশানেই আমার বউকে পুড়িয়ে দিই তাহলে কেউ জানতেও পারবে না, সেখানেই যাই।
কিন্তু গাড়ি সামলাতে না পেরে নদীর জলে ধীরে ধীরে তলিয়ে গেলাম। হে কি বলছো দাদু? কিভাবে সম্ভব? সবই সম্ভব। আমরা এখনো পর্যন্ত শ্মশানের উদ্দেশ্যেই রওনা হয়েছিলাম, কিন্তু আমাদের মৃত্যু হয় মাঝ রাস্তায়, তাই বারবার ফিরে আসি। ওই যে দেখো, তোমার পাশে তোমার ওই মেথর দিদার মৃতদেহ পড়ে আছে। হঠাৎ দমকা হাওয়ায় সাদা কাপড়ের কিছুটা অংশ সরে যায়। পাশে শুয়ে আছে একটা নরকঙ্কাল। মেথর দাদু তখন খিলখিল করে হেসে উঠলেন, আর গাড়ি ছুটে চলল নদীর ধারে শ্মশানের দাদু দিকে। গাড়ি থামাও, দাদু দাদু গাড়ি থামাও, থামাও। বয়স্ক মানুষটাকে সকলে মিলে একা ফেলে দিতে পারলে? হ্যাঁ, আর এই বয়স্ক মানুষটাই তোমাদের ঘরের নোংরা পরিষ্কার করত। আমি না থাকলে তোমাদের ঘরের নোংরা কে পরিষ্কার করত বাবু? আজ সকলের জাত গেল, জমিদার বাবুরও জাত গেল। মেথর দাদুর গাড়ি ছুটে চলেছে নদীর ধারের দিকে। রতন বুঝতে পারছে আসন্ন বিপদের কথা। শ্মশানের ধারে গাড়িটা চলেই এসেছে। রতন দেখতে পাচ্ছে গাড়ি ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে যাচ্ছে। এ কি, গাড়ি সমেত দাদু নদীতে ঝাঁপ দেবে নাকি? আমি তো সাঁতারও জানি না। তাহলে দাদু দাদু গাড়ি থামাও, থামাও। আমি কখনো জাতপাতের পক্ষে ছিলাম না, সর্বদা বিপক্ষে। তুমি গাড়ি থামাও, থামাও। রতন দেখল গরুর দুটো পা নদীর জলে চলে গেছে। রতন কিছু না ভেবে ঝাঁপ দেয়। বাবাকে জড়িয়ে ধরে গরুর গাড়ির ভেতর থেকে দুজনে গড়িয়ে গড়িয়ে এসে পড়ে চড়ার ওপরে, আর ঝুপ করে গাড়িটা নদীর জলে ডুবে যায়। দাদু, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাদের শ্রাদ্ধ শান্তি আমি করব। মাটি মাখা অবস্থায় রতন তার বাবাকে ধরে হাঁটতে শুরু করে। নিজের ঘরের দিকে চলেছে তারা। এখন একটা নয়, দুটো কাজ রতনকে করতে হবে। এক হচ্ছে জাতপাতের বিরুদ্ধে সবর হওয়া, আর আরেকটা তার মেথর দাদু ও দিদার আত্মার শান্তি কামনা করা।